হ্যালো গুড মিউজিক লাভার্স, হ্যালো গুড মিউজিক লিসেনার্স। মাই পিএস এর লাস্ট এপিসোডে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমার ইতিপূর্বে মাই পিএস অর্থাৎ মাই প্র্যাকটিস সংস এই বিষয়বস্তুর উপরে যে ভিডিওগুলো করেছি, যারা ফলো করেছেন আশা করি তারা জানেন এখানে কি হয়। আমার গান গল্প আড্ডা, জীবনের স্ট্রাগল এবং অবশ্যই সঙ্গীত, ব্যান্ড সঙ্গীত বিষয়ক যে স্ট্রাগলটা সেটার আড্ডা থাকে, সেটার গল্পগুলো থাকে, অনেক রকম দুঃখ কষ্টের কথাবার্তাও থাকে। তো মাই পিএসের শেষ পর্ব আজকে করছি কারণ সব গল্প বলা হয়ে গেছে। মাই পিএস সেই এপিসোড 1 থেকে শেষ পর্যন্ত কিভাবে কিভাবে কোন কোন ধরনের গানগুলো আমি প্র্যাকটিস করেছি, গানগুলো সংগ্রহের ইতিহাস, গানগুলো কণ্ঠে ধারণ করার যে পরিশ্রম, বিভিন্ন কৌশল, বিভিন্ন স্ট্রাগল, সেগুলোর ইতিহাস সব গল্প বলা হয়ে গেছে। আমি চিন্তা করে দেখলাম একটা অংশ শুধুমাত্র এখনো ক্লিয়ার করা হয়নি, সেটা হচ্ছে হাই পিচ টোন। হাই পিচে গান গাবার যে ব্যাপারটা, সেটা নিয়ে তাই ভাবলাম আজকে একটু আড্ডা দেয়া যেতে পারে। আমি আমার প্রিয় যত ইউটিউবার আছে তাদের মধ্যে যারা এই জাতীয় গান বাজনার ব্যাপারে গল্প শুনতে আগ্রহী তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আর্টসেল ব্যান্ড লাইন আপের লিড গিটারিস্ট এবং মিউজিশিয়ান কাজী ফয়সাল আহমেদ ভাইয়া এবং তার পুরো পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই আড্ডায় সংযুক্ত হবার জন্য। আগস্ট মাসের মাঝামাঝি চলছে, প্রচণ্ড ভ্যাবসা গরম, একটা ক্যাজুয়াল পোশাকে আছি আমি, পোশাকের জন্য ক্ষমা করবেন আমাকে। তো অত গুছিয়ে আজকে কথা বলতে পারবো কিনা জানি না। গুছিয়ে কথা বলার অভ্যাস ছুটে গেছে কারণ অনেক দিন ভিডিও করি না। যাই হোক, হাই পিচ, হ্যাঁ, উঁচুর দিকে গাওয়ার যে ব্যাপারটা, আমি ইতিপূর্বে অতীতের ভিডিওগুলোতেও আমি বলেছি যে আমার সমসাময়িক যারা ব্ল্যাক ব্যান্ডের জন কবির লিড ভোকালিস্ট ছিল অনেক দিন, ও আমার সাথে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে, অর্থাৎ 1993 পর্যন্ত। 1993 এর শেষের দিকে ফ্যাকাল্টি আলাদা হয়ে যায়, ও সায়েন্স ফ্যাকাল্টিতে চলে যায়, আমি আর্টস ফ্যাকাল্টিতে থাকি। তারপর আর তেমন একটা গান বাজনা নিয়ে আলাপ আলোচনা, গল্প স্বল্পর সাথে ডিট্যাচ বলা যায়। তো জন কবিরের নামটা নিলাম। তাহসান অন্য স্কুলের ছিল, তাহসান রহমান খান, সেও ব্ল্যাককে সেকেন্ড লাইন ভোকালিস্ট হিসেবে একসময় কাজ করেছে ব্ল্যাক ব্যান্ডে, বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড লাইন আপ ব্ল্যাক। তারপর মেটাল মিস ব্যান্ডের কথা বলতে হয়, মেটাল মিস ব্যান্ডের লিড ভোকালিস্ট হিসাবে বেশিরভাগ গান গেয়েছে শামসুন্নুর খান রাজীব। শামসুন্নুর খান রাজীবদের সাথে আমি 1995 থেকে ক্লাস 9-এ সেকেন্ড টাইম পড়াশোনা করি, কারণ 9-এ ফেল মেরেছিলাম 1994 সালে। যাই হোক, সেই সূত্রে শামসুন্নুর খান রাজীবকেও আমি চিনি। 94 থেকেই সে চমৎকার গান করে, খুব ভালো গান গায়। তো আমার সমসাময়িক যারা আছে লিড ভোকালস করে তারা সবাই আমার কাছাকাছি বয়সের, যারা পিচের দিক থেকে সবাই গিফটেড, গড গিফটেড, খোদা প্রদত্তভাবেই অনেক উঁচুতে তারা গান গাইতে পারে। এবং এই উঁচুতে গান গাওয়ার যে ব্যাপারটা, এটা আমার যত মাই পিএস এর এপিসোড আমি করেছি ইতিপূর্বে এবং যত গান গল্প আড্ডা করেছি, এই পয়েন্টটা কিন্তু একটা জায়গা পেয়েছে। এইটার ব্যাপারে যে আমার স্ট্রাগল, আমি সবসময় এটা বলার চেষ্টা করেছি বিভিন্নভাবে। তো একটা প্রশ্ন আসলে থাকতে পারে আপনাদের দিক থেকে, যে এত বছর ধরে লেগে থাকলেন তালাত রহমান খান হাই পিচ নিয়ে, তো রেজাল্টটা কি আসলো আলটিমেটলি? আপনার যেটা গোল ছিল সেটা কি আপনি ফুলফিল করতে পেরেছিলেন কি না? হ্যাঁ, এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। এই প্রশ্নটা আসবে, আমি সেই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা করতে বসেছি। আর সাহিল পান্ডের কথা একটু বলি। অল্প বয়সী ছেলে, ইউটিউবার, একজন ভারতীয় ইউটিউবার। আমার ইউটিউবের যে কমিউনিটি পেজের ওয়াল পোস্ট আছে, ওখানে গেলেই ওর ফটো দেখতে পাবেন।
ওর ইউটিউব লিঙ্ক দেখতে পাবেন। সাহিল পান্ডে দ্বারা আমি বেশ কি বলে প্রভাবিত হয়েছি ইদানিং, আগেও ছিলাম, এবং উৎসাহ উৎসাহ পেয়েছি একটা বলা যায়। ওর আলাপ আলোচনা শুনে, ওর ভিডিওর বক্তব্য শুনে আমি ওর সাথে আমার একটা ক্যারেক্টারগত মিল পেয়েছি। সেটা হলো, লেট দ্য ওয়ার্ল্ড গো টু হেল, লেট মি হ্যাভ মাই কাপ অফ টি, বি ইয়োর সেলফ নো ম্যাটার হোয়াট দে সে। ইংরেজিতে বললাম, বাংলা তর্জমা আশা করি করতে হবে না, বুঝতে পেরেছেন। আমি মনে করি সবাই শিক্ষিত, আমার ভিডিও যারা দেখেন, আন্ডার এইচএসসি বা আন্ডার এসএসসি কেউ না। তো সাহিল পান্ডে তার জীবনের স্ট্রাগল যেটা লাস্ট, ও খুব সুন্দর একটা ভিডিও করেছে, ওখানে খুব হেয়ালি করে একটা নাম দিয়েছে, আমার অর্ধেক রুটির গল্প বলেছে। নামটা ছিল এরকম যে আমার অর্ধেক রুটির গল্প। রুটি বলতে সে আসলে জীবনের দুইটা অংশকে, ফেসকে বুঝিয়েছে, একটা বাস্তবতা আর একটা ফ্যান্টাসি। এই দুইটাকে সে কিভাবে সমন্বয় করেছে তার লাইফে, সেই গল্প সে বলেছে। এবং সাহিল পান্ডের ব্যাপারে চলে গেলাম, কারণ মূল ব্যাপার এটাই। সাহিল পান্ডের কি বলবো, ওই যে আমি আগে বলেছিলাম কথা হারিয়ে যাচ্ছে, অনেক দিন অভ্যাস নেই ভিডিওতে কথা বলার, গুছিয়ে কথা আসছে না। সাহিল পান্ডের চরিত্রগত বৈশিষ্ট্যটা হলো যে তার জীবন, তার সমস্যা একান্তই তার, এবং তার এগুলোকে ডিল করার সমস্যাটাও তার। এটা সবার সাথে মিলবে না, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। এবং আমারও এক্স্যাক্টলি সেটাই। আমার যে সঙ্গীত জীবনের যে পুরো ইতিহাসটা ব্যান্ড মিউজিকের, এইটাতে অনেকেই বলবে তোমার এইটা করা উচিত ছিল, তালা এইভাবে করলা না কেন, ওইটা করলে তো আর একটু বেশি গেইনার হইতা, ওইভাবে না করে তুমি ভুল করছো। দেখেন, জাস্টিফিকেশন এখন আপনারা একরকম দিবেন, আপনাদের দৃষ্টিভঙ্গি। আমি যেহেতু স্ট্রাগলটার মধ্যে নিজে ছিলাম, আমি অন্যভাবে জাস্টিফিকেশন করব, আমার জাস্টিফিকেশন অন্যরকম হবে। সব কিছু খুলে ভেঙে বলাও যায় না, মানুষের পারিবারিক অনেক দুঃখ কষ্ট থাকে, প্যারেন্টস অনেকের সাইকো থাকে, নিজের পারিবারিক বদনামের বিরাট বড় একটা ফিরিস্তি গিয়ে আমি এখন আননেসেসারি ভিডিও বড় করতে চাচ্ছি না, বাট আমি শুধু এই কারণেই বলি, ওই ওই পাশ থেকে বলা খুব সহজ, এইটা কেন করলা না, ওইটা কেন করলা না, কিন্তু এর মধ্যে থেকে আমি যে স্ট্রাগলটা করেছি সেটা একমাত্র আমি জানি। সাহিল পান্ডে যেমন জানে ও কোন সিচুয়েশনে আছে এবং কিভাবে তার লাইফের স্ট্রাগলটা, একজন জেনজি হিসেবে লাইফের স্ট্রাগলটা সে করছে, আমিও জেনেছিলাম, এবং আমিও জানি কোথায় কোথায় আমার লিমিটেশনস ছিল এবং বাধা কোথায় ছিল। মিউজিক যারা করে আমার সমবয়সী, তাদেরকে আমি একটা কথা আজকে বলবো যে ভাই, আপনারা সেই 14 বছর 15 বছর বয়স থেকে আজকে এই 47 বছর বয়স পর্যন্ত ব্যান্ড মিউজিকে উজ্জ্বল ক্যারিয়ার আপনাদের। কেউ ভালো লিড গিটার বাজান, কেউ ভালো গান করেন, কেউ ভালো বেস গিটার বাজান, কেউ ভালো ড্রাম বাজান। আপনারা একটু মুখগুলো চিন্তা করে দেখেন তো, আমি একটা মুখ চিন্তা করতে বলবো আপনাদের। এই লম্বা জার্নিতে মিউজিকের লিঙ্ক আপ হিসেবে, জ্যাক হিসেবে কোন কোন মানুষগুলো হেল্পফুল হয়েছিল? সবাইকে কি আপনারা টাকা দিয়ে কিনতে পেরেছিলেন? না। উপরওয়ালা, গডের একটা কিন্তু সহযোগিতা ছিল। আমি এইটা বলি না যে সব ভালো মানুষ পেয়েছেন, আপনারা ভুল মানুষও পেয়েছেন, কিন্তু অপেক্ষাকৃতভাবে তারপরও আমি এইটা, আমার জীবন তো আমি দেখেছি, একটা তুলনা তো করতে পারি আপনাদের মিউজিক লাইফের সাথে আমার মিউজিক লাইফটা। অপেক্ষাকৃতভাবে আপনারা হেল্পফুল মানুষই বেশি পেয়েছেন। এতটুক পর্যন্ত জার্নিতে আপনারা যে এসেছেন, আল্লাহ তো উসিলা করে মানুষকে, আল্লাহ তো নিজের হাতে হেল্প করতে পারে না, বিভিন্ন মানুষ পাঠিয়ে উসিলা করে দেয়। উসিলাগুলো ধরে ধরে আপনারা চড়াই উতরাই পার হয়ে আজকে একটা অবস্থানে আপনারা সবাই এসেছেন। এখন আমি একটা কথা বলবো, আপনারা একটু রিওয়াইন্ড বাটন করতে পারবেন? রিওয়াইন্ড বাটন মানে হলো গিয়ে, এই জেনারেশনের পোলাপান তো আবার বুঝবে না কি বলতেছি। রিওয়াইন্ড বাটন মানে আমাদের সময় একটা বাটন দিয়ে ফিতা ক্যাসেট যখন আমরা গান শুনতাম, তখন পিছনের দিকে গানটাকে নিয়ে যাওয়া যেত, কয়েক সেকেন্ড, কয়েক মিনিট বা পুরো গানটাই পিছন দিক থেকে আবার শোনার জন্য একটা বাটন দিলে ফিতাটা পিছনের দিকে এভাবে ঘুরতো। তো রিওয়াইন্ড বাটন টিপ দিয়ে আবার একটু আসেন তো 14 বছর বয়স থেকে। এবার সেই মুখগুলো চিন্তা করেন, যে মুখগুলো হেল্পফুল হয়েছিল আপনাদের জীবনে, যেই মানুষগুলো, ব্যক্তিগুলো, যেই এক্সিস্টেন্সগুলো হেল্পফুল হয়েছিল, তাদেরকে বাদ দিয়ে দেন তো, তাদের জায়গায় একটা করে ভিলেন বসায় দেন। তারপর
পারবেন? আসেন তো। তারপর আবার এই বয়সে এখন যেই উন্নতির জায়গাটায় আপনারা বিলং করতেছেন, তালার তো খালি কথা সর্বস্ব, তালার তো কিছু করেই দেখাইতে পারলো না গান বাজনায়। আপনারা অনেক কিছু করে দেখাইতে পারছেন, কিন্তু ওই মানুষগুলাকে বাদ দিয়ে, ঠিক আছে আপনাদের মেধার অনেক ধার আছে, অনেক হাই পিচে গান গাইতে পারেন, অনেক টেকনিক্যালি এনরিচ গিটার সোলো বাজাতে পারেন আপনারা, আপনাদের চৌম্বকীয় আকর্ষণ ক্ষমতা আছে। খুশির কথা তো এটা, আমি হিংসা করে বলছি না। আপনারা ব্লেসড, এটা খুশির ব্যাপার তো। ব্যান্ড মিউজিকে ব্লেসড আপনারা, আপনাদের চৌম্বকীয় আকর্ষণ ক্ষমতা আছে। আপনারা একটু গাইলেই মানুষ আপনাদের পিছনে দৌড়াইছে, আপনারা একটু বাজাইলেই মানুষ আপনাদের পিছনে দৌড়াইছে। কিন্তু সেটা তো বড় কথা না। এই মেধা দিয়ে ওই যেইটা বললাম, হিরোগুলারের লাইফের সরাইয়া ভিলেন, এক একটা ভিলেন কল্পনা করেন তো। তারপর কি পারবেন আপনারা? তারপর যদি আমি বলি 14 বছর বয়স থেকে 47 বছর বয়স পর্যন্ত আবার আসেন এবং সফলতার ঠিক যেই জায়গাটা বিলং করেন এখন, এই জায়গায় বিলং করে দেখান, পারবেন আপনারা? এটা প্রশ্ন আপনাদের কাছে। আমার মনে হয় না ব্যাপারটা এত সহজ হবে। তো এই কথাটা আমি জাস্ট একটা ফিলোসফিক্যাল টার্মে বললাম, একটু আপনাদের বোঝার সহজের জন্য। যারা অনেকে বলে তালা খালি কথা সর্বস্ব, কাজের কাজ কিছু করে দেখায় না গান বাজনায়, চাইলে অনেক সময় সব কিছু করা যায় না। যাই হোক, আমি হাই পিচের প্রসঙ্গটা এখন চলে যাই। তো আমার সমসাময়িকদের সবার তো অনেক হাই পিচ ছিল, তারা হাই পিচের কারণে তারা, আমি যেই জায়গাটায় স্ট্রাগল করে, প্রচণ্ড স্ট্রাগল করে 10-20 বছর পৌঁছাইছি, সেই জায়গাটায় তারা অলরেডি আল্লাহর রহমতে, আল্লাহর প্রিভিলেজে, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে ওই জায়গাটা থেকে, তাদের স্টার্টিং পয়েন্টই ছিল ওই জায়গা থেকে, যেখানে আমার 20 বছর লাগছে যেই জায়গাটায় হামাগুড়ি দিয়ে দিয়ে যাইতে। কারণ পিচটা হাই, ইংরেজি গান করতে পারছেন, ইংরেজি গান মানেই মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় খুব তাড়াতাড়ি। উঁচু স্কেল মানে পল্লী গীতি করতে পারছেন, কাওয়ালি গেয়ে দেখাইতে পারছেন, খুব তাড়াতাড়ি দর্শকে টানতে পারছেন, কভার সং করতে পারছেন। হাই পিচ থাকলে অনেক কিছু করা যায়, কমার্শিয়াল গান করতে পারছেন। পরিচিতির একটা ক্ষেত্র আগে তৈরি করে তারপর আপনারা ব্যান্ডে ঢুকছেন, তারপর আপনারা ব্যান্ড মিউজিক করছেন, যাত্রাটা সহজ হয়ে গেছে। অনেকেই বলছে যে এই ছেলেটা এই ব্যান্ডে আসার আগের থেকেই তাকে আমি চিনি, বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি, ভালো গান গাইতো। এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট ছিল আপনাদের। বা ওই ছেলেটারে দেখছি এই মেটাল মেস ব্যান্ড বা অমুক ব্যান্ডে আসার আগেই খুব ভালো লিড গিটার বাজাইতো, ওরে আগে থেকেই চিনি আমি। এই আগের থেকেই চিনি, জানি, এই জায়গাটা কিন্তু অনেক বড় প্লাস পয়েন্ট আপনাদের। তা হাই পিচের ক্ষেত্রে আমার প্রচণ্ড স্ট্রাগল ছিল, তারপরও আমি কিছু করতে পারি নাই। স্ট্রেট কাম টু দ্য পয়েন্টে আসি। এখন আমি 3টা তারিখ বলবো, একটু আপনারা মনে রাখেন কাইন্ডলি। 2012 সাল, 2018 সাল এবং 2023 সাল। এখন যার বিল্ট ইন ব্যারিটোন, যার হাই পিচে গাইতে কষ্ট হয়, তাকে কিন্তু লম্বা অনুশীলন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। মিড রেঞ্জের গানগুলি গাইতে হয়, অল্প অল্প হাই পিচের গান গাইতে হয়, বেশি তো গাওয়া যাবে না, গলা বসে যাবে। আবার 7 দিন রেস্ট দিতে হয়, 14 দিন রেস্ট দিতে হয় গলাকে। এই রেস্টের মধ্যে আবার মিড রেঞ্জের গানগুলো, ব্যারিটোন গানগুলো গেয়ে গেয়ে গলার ভিত্তিটা মজবুত করতে হয়। ঠিক এই গিটারিস্টরা বুঝবেন, ফিঙ্গারের এই যে জায়গাগুলো, টিপসগুলো যেমন শক্ত রাখতে হয় সবসময়, ফিঙ্গার টিপসগুলো। এটা গিটার অভ্যাস না করলে তো ফিঙ্গার টিপসগুলো হয়ে যাবে, তাই না? নরম হয়ে গেলে তো আর গিটার বাজাতে, সেই আগের ক্যারিশমা দিয়ে তো আর গিটার বাজাতে পারবেন না। ফিঙ্গার টিপস শক্ত করার মতো ভোকাল কর্ড টিপসও শক্ত করতে হয়, সেটা গাওয়ার উপরে থাকতে হয়, আবার রেস্টেও থাকতে হয়। তো হাই পিচ যাদের অলরেডি আছে তাদের তো প্রিভিলেজড লাগে না। এই আমার এই যে ডুব সাঁতার পদ্ধতি, যে তারা স্ট্রেট সাঁতার দিয়েই করতে পারে, ডুব সাঁতার পদ্ধতিতে তাদের যাওয়া লাগে না। তো আমি অত্যন্ত স্ট্রাগল করতে হয়েছে ডুব সাঁতার পদ্ধতিতে করে। তো তিনবার কিন্তু আমি লেভেল বেস্ট যেটাকে বলে, যে আচ্ছা ঠিক আছে আমি তালাত রহমান খান হাই পিচ গাইতে পারবো, লেভেল বেস্ট গাইতে পারবো, যেইটা যে এরপরে আর এলাস্টিসিটি সম্ভব না, আমার দ্বারা ছিঁড়ে যাবে ভোকাল টোন, এই পর্যন্ত আমার লেভেল বেস্ট। এই পর্যন্ত হলে আমি একটা রেকর্ডিং কোম্পানিতে যোগাযোগ করতে পারি বা নিজেকে একটা ভোকালিস্ট দাবি করতে পারি। ওই জায়গাটা পর্যন্ত আমি 3বার গিয়েছি, কিন্তু 3বারই আনফর্চুনেটলি আমি পিছলে পড়ে গেছি।
ওখানে যাওয়ার পর আমি সেই গল্পটাই ছোট করে আপনাদের বলবো এখন। 2012-তে আমার একটা স্টুডেন্ট তার ওয়াইফ সহ আসে আমার কাছে। আমার এই স্টুডেন্টটা আমার কাছে গিটার শিখেছিল এবং সবসময় আমার খুব প্রশংসা করতে বলতো, তালাত ভাই ছাড়া আমি লিড গিটারিস্ট হতে পারতাম না। মোহাম্মদপুরে থাকে, নামটা না বলি এখন। সবসময় সবার সত্যিকারের নাম ইউজ করা আমি এটা পছন্দ করি না ভিডিওতে। তো তারও একটা স্ট্রাগল ছিল, সে প্রেম করে বিয়ে করে, তার স্ট্রাগলের লাইফ ছিল। হঠাৎ করে সে এবং তার ওয়াইফ খুব আগ্রহী হয় গান বাজনাতে, যে দুজনই আমার কাছে গান বাজনা শিখবে। একজন, আমি তখন আনম্যারিড, বিয়ে শাদী করিনি তখনও, 2012 সালের কথা বলছি। তো সেই সময়টাতে তারা ইন করলো কিন্তু তাদের সব সময় তাদের ভেতরে মিল ছিল না। একটা দাম্পত্য কলহ ছিল তাদের সব সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। আনফরচুনেটলি এখানে এইটা তাদের এই ব্যক্তিগত প্রবলেমটা তাদের মিউজিকে প্রভাব ফেলে। এই কারণে তারা দুজন একসাথেই আসা যাওয়া করতো আমার কাছে, এবং অল্প কিছুদিন শেখার পর, এবং তারা যখন আমার সাথে জয়েন করেছিল, আমরা একটা ব্যান্ড করার চিন্তা ভাবনা করেছিলাম। আমি খুব আশাবাদী হয়েছিলাম এই সময়টাতে, এবং সেই সময়টাতে আমার ভোকাল পিচ, হাই পিচটা একটা খুব ভালো উচ্চতার মধ্যে আমি নিয়ে নেই, এবং তখন আমি খুব সিরিয়াসভাবে গিটারও বাজাচ্ছিলাম। আমার ওই স্টুডেন্টটা যে আছে, ওকে আমি মজা করে সাকিব খান ডাকতাম, কারণ ও খুব ফ্যাশনে থাকতো সব সময়। তো সাকিব খানও গিটার বাজাতো। তো একটা সময় তার মেট্রোনোমের সমস্যা ধরা পড়ে, যে তার মেট্রোনোমের তালের ব্যাপারটা দুর্বল। এই জিনিসটা তার আসলে মিরর ফিয়ার ক্রিয়েট হয় তার ভেতরে, যে আমি তো ওয়াইফের সামনে এখন ছোট হচ্ছি, এতদিন ধরে গিটার বাজি কিন্তু আমার মেট্রোনোমের সেন্সটাই ঠিক না, তালাত ভাইয়া ভাইয়া ব্যাপারটা এইভাবে ধরে ফেললো। তো এইসব নানান সমস্যার কারণে মিরর অ্যাভয়েডেন্ট প্রবলেম ছিল তাদের। আর আমি কি বলবো, এই ভাগ্যের খেলাই বলবো। আমার কাছে যে মানুষগুলো আসে, এরা সবাই কোনো না কোনো সমস্যা নিয়ে আসে সব সময়, এবং আমার স্বপ্নের জাহাজ ডুবে যায় এদের কারণে। যাই হোক, ওরা বিদায় হয়ে গেল, ওরা আর কন্টিনিউ করলো না। আমি একটা ধাক্কা খেলাম, অনেক দিন গ্যাপ দিলাম। আমি ওই যে প্র্যাকটিস করে ডুব সাঁতার করে আমার হাই পিচটাকে যে জায়গা পর্যন্ত নিয়েছিলাম, আমার কিন্তু গ্যাপ পড়ে গেল একটা। এরপর আমি খুব জোরে সোরে আবার 2017 থেকে একবার শুরু করলাম, কারণ আমি সেই সময় ম্যাক্সিমাস কোম্পানির একটা স্মার্টফোন কিনেছিলাম। স্মার্টফোন কেনার কারণে আমি যেটা সুবিধাটা পেলাম সেটা হলো, আমাকে গিটার আর বাজাতে হচ্ছে না। আমি অনেকগুলো 16, 17, 18, 20, 25টার মতো, ইভেন 30, 35টার মতো রিদম গিটার ফাইল, স্ট্রামিং প্যাটার্ন রেকর্ড করে ফেললাম ওটাতে। ওটা আমি অ্যাম্প্লিফায়ারের লাইন দিয়ে ওটার সাথে গাইতে শুরু করে দিলাম। ওইভাবে গাইতে গাইতে আমি আবার একটা ভালো উচ্চতার মধ্যে গলাটা নিলাম। সেই সময় মিরপুর এলাকার কিছু ছেলের সাথে আমার পরিচয় হয়, আড্ডা হয়, আমার চাইতে অনেক জুনিয়র, এবং এরাও আমাকে একটা চিট করে। এরা আমাকে একটা মিথ্যা আশ্বাস দেয় যে একসাথে আমরা ব্যান্ড লাইন আপ করবো, আপনি গান যেহেতু লিখতে পারেন, সুর করতে পারেন, আমরাও আছি, কোনো সমস্যা নেই। খুব জোরে সোরে সব কিছু শুরু করে তারপর এরা, মোট কথা, তাদের আসল রূপটা দেখাতে শুরু করে। মিউজিশিয়ান তো আসলে এত সহজ ব্যাপার না। মিউজিক ক্রেজি এক জিনিস, মিউজিশিয়ান এক জিনিস। খুব জোরে সোরে কিছুদিন গান বাজনা করলাম, গান বাজনা শুনলাম, প্র্যাকটিস করলাম, এইটাই কিন্তু মিউজিশিয়ান হওয়ার ক্ষেত্রে যথেষ্ট না। মিউজিশিয়ানের একটা উদাহরণ আমি দেই, ওয়ারফেজ ব্যান্ডের শেখ মনিরুল আলম টিপু ভাই, যে লেগে থাকা, ঘাড়ের রক তেরা করে লেগে থাকা, যেটা যে যা হয়ে যাক, যত কিছু হয়ে যাক, আমি মিউজিক কন্টিনিউ করবই। তো এই লেগে থাকার যে প্রবণতা আছে, এইটা যার মধ্যে নাই, সে যত ভালো ভোকালিস্ট হোক, যত ভালো মিউজিশিয়ান হোক, যত ভালো লিড গিটারিস্ট হোক, ড্রামার হোক, বেস গিটারিস্ট হোক, কোনো লাভ নাই। সে মিউজিশিয়ান হিসেবে সার্ভাইভ করতে পারবে না। লেগে থাকার প্রবণতাটা মোট কথা ছিল না সেই 2017-তে যাদের সাথে আমার পরিচয় হয়। কিন্তু প্রত্যেকবারই যারা আমার সাথে ইন করে, তারা কিন্তু কেউ সত্য কথা বলে না। এরা আমার সাথে ঢোকার পর মিরর ফিয়ার অনুভব করে, আস্তে আস্তে তাদের মধ্যে হীনমন্যতা আসে, আস্তে আস্তে তারা কেটে পড়ে।
কারণ তারা বুঝতে পারে যে তালাত রহমান খান ভালো মিউজিশিয়ান না খারাপ মিউজিশিয়ানের বড় কথা না, এই লোকটার ট্রেমেন্ডাস ক্ষমতা আছে লেগে থাকবার একটা কোনো কিছুকে নিয়ে। এই লেগে থাকবার প্রবণতা তো আমাদের নাই। এইটা যখন মানুষ ফিল করে, মানুষের মধ্যে হীনমন্যতা আসে, মানুষ গেট আউট হয়ে যায়। তখন ওরাও গেট আউট হয়ে গেল। আমি আরেকবার ফল করলাম। আমি কিন্তু খুব ভালো উচ্চতায় ভয়েসটা, আমি ভয়েস করবো এই ব্যান্ডে, রিদম গিটার বাজাবো, গান গাইবো, ওরাও গান গাইবে, এইভাবে প্ল্যান প্রোগ্রাম ছিল। আমি খুব সুন্দর একটা প্রোগ্রেসের মধ্যে ভয়েস টোনকে, হাই পিচকে নিয়ে এসেছিলাম। আরেকবার আমি একটা ট্রমার, এগুলো কিন্তু ট্রমা অ্যাটাক হচ্ছে। 2012-তে আমার একটা ট্রমা অ্যাটাক হলো, 2017-তে আমার একটা ট্রমা অ্যাটাক হলো। সাইকিয়াট্রিস্টরা এটা বুঝতে পারবেন যে ডেডিকেশন দিয়ে যেসব মিউজিশিয়ানরা মিউজিক করে তাদের স্বপ্ন যখন ভাঙে, ট্রমা অ্যাটাকটা কীরকম হয়। ট্রমা অ্যাটাক ফিজিকের মধ্যেও, শরীর মধ্যে, ভোকাল কর্ডের মধ্যেও প্রভাব ফেলে, তখন আর থাকে না গলাটা। যাই হোক, সেকেন্ডটা গেল। থার্ডটা বলি। থার্ড আমি 2023-এর দিকে আমি ইউটিউবে আমার অ্যালবাম করারই চিন্তা ভাবনা করলাম ব্যান্ড করে, কিন্তু যাকে সাথে নিয়ে করেছিলাম তার উপর একটা নিষেধাজ্ঞা জারি হলো, এবং সেই সময় আমার থার্ড ট্রমা অ্যাটাকটা হলো। ওই সময়ও আমি খুব অনেক প্র্যাকটিস করে খুব একেবারে ফার্স্ট ক্লাস একটা পজিশনে আমার ভোকাল কর্ডটাকে, হাই পিচটাকে নিয়ে গিয়েছিলাম, এবং স্বপ্ন ছিল অন্তত 12টা গান আমি ইউটিউবে রিলিজ দিব। মাত্র 4টা গান দিতে পেরেছি। সেই সময় আমার আরেকটা ট্রমা অ্যাটাক হলো, এবং ওই ট্রমা অ্যাটাকের পর থেকে আমি ধীরে ধীরে আসলে গান বাজনা থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছি, সত্যি কথা। তো হাই পিচ আমি সেই সময় টাচ করে, তারপরে কিছুদিন আগেও আমি লাস্ট আরেকটা ট্রাই করেছিলাম। এই যে এখন যেই চ্যানেলে আপনারা আমার ভিডিওটা দেখছেন, এই চ্যানেল থেকেও তো আমার 25টা গানের মিউজিক ভিডিও করার একটা চিন্তা ভাবনা ছিল, সেটাও আমি বন্ধ করে দিয়েছি। প্রজেক্ট কেন বাতিল, অলরেডি এটা নিয়ে ভিডিও আছে, নিচের দিকে স্ক্রল করলে পাবেন আপনারা প্রজেক্ট কেন বাতিল। এটা চতুর্থ ট্রমা অ্যাটাক ছিল আমার। সো আড্ডার বিষয়বস্তু আজকে এইটাই ছিল যে হাই পিচে আমি আমার লেভেল বেস্ট ট্রাইটা করি নাই, বা কেন কিছু করতে পারি নাই। এই চারটা ট্রমা অ্যাটাক, 4বার ট্রমা অ্যাটাক হয়েছে আমার সাথে, এবং এই ট্রমা অ্যাটাকের কারণে আমি চারবার আসলে ব্যর্থ, যে আপ টু দ্য মার্ক একটা হাই পিচ ভোকাল হিসেবে। ওই রকমভাবে তো হাই পিচ তাহসান বা শামসুন নূর খান, রাজীব বা জন কবির, ওদের মতো হাই পিচ তো গাইতে পারবো না, কিন্তু আমার জায়গা থেকে লেভেল বেস্ট একটা পজিশনে গিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারতাম কিছু, শোনাতে পারতাম কিছু, কিন্তু আনফর্চুনেটলি সেই সুযোগ চারবারই হাতছাড়া হয়ে গেল। সো মাই পিএসের আজকের এপিসোডটায় আসলে যেই আড্ডাটা দিলাম, এটা আর মাই প্র্যাকটিস সংস নিয়ে আড্ডা হয়নি। প্র্যাকটিস যে সংস বা গানগুলো যে ছিল সেগুলো নিয়ে তো বিগত ভিডিওগুলোতে আড্ডা দিয়েছি। আজকে আসলে আড্ডাটা অন্যরকম হলো। আজকে আড্ডাটা হলো যে ট্রমার কারণে প্র্যাকটিস করে যে প্রোগ্রেস করেছিলাম, প্রোগ্রেস ডুমড হয়ে গেল কেন। সো আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আড্ডার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ভালো থাকবেন সবাই। তালাত রহমান খান ইজ সাইনিং অফ ফর টুডে।